হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 14th জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার ব্যবস্থা কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে কেরালাতে। এটা আমাদের ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কেরালার ওয়ানার জেলার কালপেট্টাতে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা পেপারলেস জেলা বিচার ব্যবস্থার উদ্বোধন করেছেন। দেখো, এই পেপারলেস বা ডিজিটাল জেলা বিচার ব্যবস্থা বলতে বোঝায় যে আদালতের সমস্ত কাজকর্ম ডিজিটাল মোডে হওয়া। মামলা দায়ের করা থেকে শুরু করে বিচারকের রায়, সমস্ত কিছু সব কিছু ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল ওয়েতে হবে। কোনো কাগজ বা ফাইল, ফিজিক্যাল কোনো কাগজ বা ফাইলের প্রয়োজন হবে না। সেটাই হচ্ছে পেপারলেস বা ডিজিটাল বিচার ব্যবস্থা। মানে এআইকে কাজে লাগানো হচ্ছে মামলার সারসংক্ষেপ তৈরি করতে, তারপরে ভয়েস টু টেক্সট প্রযুক্তির মাধ্যমে সাক্ষীর বয়ান রেকর্ড করা হচ্ছে। কেরালা হাইকোর্ট নিজেই এই বিশেষ সফটওয়্যারটা তৈরি করেছে যার মাধ্যমে এই সমস্ত জায়গাগুলো হবে। এতে সাধারণ মানুষ আর ছোট ব্যবসায়ীদের জন্য বিচার পাওয়া আরও সহজ হবে এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরও ফাস্ট হবে, দ্রুত হবে এবং স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। নেক্সট, 2026 সালের 6ই জানুয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কতগুলো ধ্রুপদী সাহিত্যকর্ম প্রকাশ করেছেন? হাউ মেনি ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্কস ওয়ার রিলিজড বাই দ্য ইউনিয়ন এডুকেশন মিনিস্টার অন 6th জানুয়ারি 2026? টোটাল 55টা এই ধরনের ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্ক প্রকাশ করেছেন 2026-এর 6th জানুয়ারি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। কে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বর্তমানে? ধর্মেন্দ্র প্রধান। পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যকর্ম এই 55টা তিনি প্রকাশ করেছেন। উদ্দেশ্য কি, কেন করেছেন? ভারতের ধ্রুপদী যে ভাষাগুলো সেগুলোর ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এবং সাধারণ মানুষের কাছে সেই সম্পর্কিত জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য। কন্নড়, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া এবং তামিল এই ভাষাগুলো রয়েছে এই 55টা পাণ্ডিত্যপূর্ণ সাহিত্যকর্মের মধ্যে, এই ভাষাগুলো সম্পর্কিত। বিখ্যাত তামিল গ্রন্থ তিরুক্কুরাল এর একটি সংস্করণ ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ বা ভারতীয় ইশারা ভাষায় প্রকাশ করা হয়েছে যাতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরাও এটা বুঝতে পারেন। এরপর জানুয়ারি 2026-এ কোন রাজ্যের নাগৌরি অশ্বগন্ধা জিআই ট্যাগ পেয়েছে? নাগৌরি অশ্বগন্ধা এটা হচ্ছে রাজস্থানের একটা প্রোডাক্ট যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্নে যাওয়ার আগে বা এটা ডিসকাশন করার আগে তোমাদের বলে দিই একবার, কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা যদি A4 সাইজের মান্থলি, ইয়ারলি অর ডেইলি পিডিএফগুলো পেতে চাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে ভিজিট করো। ওখানে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফগুলো পাবে। এছাড়া বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার মানে এক্সাম ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কোর্সেস চলছে অ্যাপে, সেগুলো তোমরা এই জায়গা থেকে গিয়ে চেক আউট করো। তোমাদের প্রয়োজন মতো যুক্ত হতে পারো আমাদের সাথে, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো যদি এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকে। দেখো, অশ্বগন্ধা হচ্ছে একটা ঔষধি গাছ, রাজস্থানের নাগৌর জেলার একটা মানে এখানে বেশি হয় এটা। 2026 সালের জানুয়ারিতে এটা জিআই ট্যাগ লাভ করেছে এবং নাগৌর যে জেলা, এখানে আমরা জানি আমাদের প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল, মনে আছে সবার আশা করি। তো সেই জায়গারই একটা প্রোডাক্ট এটা, অশ্বগন্ধা। আর এই নাগৌরের আবহাওয়া শুষ্ক এবং এখানকার মাটিটা একটা বিশেষ ধরনের যেটা এই অশ্বগন্ধাকে বেড়ে উঠতে সাহায্য করে। খুব গুণসম্পন্ন এবং শক্তিশালী হয় এখানকার অশ্বগন্ধা। আর আমরা জানি চিকিৎসা বিজ্ঞানে অশ্বগন্ধার চাহিদা অনেক বেশি, যার জন্য এটাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কর্ণাটকের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসাবে কে রেকর্ড করেছেন? সিদ্ধারামাইয়া কর্ণাটকের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ড করেছেন। এখন মুখ্যমন্ত্রী ইনি রয়েছেন কর্ণাটকে, বর্তমান মুখ্যমন্ত্রী ইনি সিদ্ধারামাইয়া। 2026 সালের 6th জানুয়ারি তিনি ডি দেবরাজ আর্সের ওখানকার আরেকজন মুখ্যমন্ত্রী, যিনি 2792 দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তার সেটাকে স্পর্শ করেছেন। কমলা জলবিদ্যুৎ প্রকল্প খুব গুরুত্বপূর্ণ, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
অরুণাচল প্রদেশে রয়েছে কমলা জলবিদ্যুৎ প্রকল্প, এখান থেকেও তোমাদের আসতে পারে। জলবিদ্যুৎ প্রকল্প এটা কেন নিউজে রয়েছে আমি তোমাদেরকে বলে দিই একবার। দেখো, পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড অরুণাচল প্রদেশের একটা বোর্ড 26,070 কোটি টাকার এই কমলা জলবিদ্যুৎ প্রকল্পটার অনুমোদন করেছে, যাতে 1,720 মেগাওয়াট মানে বিদ্যুৎ উৎপাদন হবে, এবং এটা তৈরি হবে অরুণাচল প্রদেশের কমলা নদীর ওপরে, কামলে, ক্রা, দাদি এবং কুরুমকুমে জেলা। এই প্রজেক্টটা আগে সুবর্ণশিরি মিডল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নামে পরিচিত ছিল, এখন সেটার নাম পরিবর্তন করে এটা রাখা হয়েছে। এটা ইম্পর্টেন্ট কারণ 2070 সালে আমরা জানি ভারত নেট জিরো লক্ষ্যমাত্রা পূরণ করার প্রতিশ্রুতি মানে অঙ্গীকার করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে, এবং নবায়নযোগ্য শক্তিকে বাড়ানোর চিন্তাভাবনা করেছে। নেট জিরো লক্ষ্যমাত্রা পূরণ করাটাই হচ্ছে উদ্দেশ্য। তো এখানে খালি আমাদের মনে রাখতে হবে কমলা নদীর ওপর কমলা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, খুব ভালো করে এটা মনে রাখবে। এটা কমলা জলবিদ্যুৎ প্রকল্প অরুণাচল প্রদেশে রয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি আবিষ্কৃত দ্রুততম ঘূর্ণায়মান গ্রহাণুটার নাম কি? খুব গুরুত্বপূর্ণ, 2025 MN45, 2025 MN45। সাধারণত যে বড় গ্রহাণুগুলো হয় সেগুলো পাথরের ডিবির মতো ঢিলে ঢালা হয় আর কি, কিন্তু এত দ্রুত মানে সেগুলো ঘুরতে ঘুরতে ভেঙে যায়, কিন্তু এটা এত বড় হওয়া সত্ত্বেও ভাঙছে না, মানে ভেঙে যাচ্ছে না। এর মানে হচ্ছে এটা অত্যন্ত শক্ত পাথরের তৈরি, যেটা মানে বিজ্ঞানীরা যেটা মনে করতো যে গ্রহাণু যা দিয়ে তৈরি, এটা হয়তো সেই সাধারণ জিনিস দিয়ে তারা যেটা মনে করতো সেটা দিয়ে হয়তো তৈরি নয়, এটা ভেঙে যাচ্ছে না, যার জন্য এটা নিউজে এসেছে। তো ভালো করে মনে রাখবে 2025 MN45 এটা দ্রুততম ঘূর্ণায়মান গ্রহাণু, দ্রুত মানে ফাস্টেস্ট স্পিড নিয়ে ঘোরার সত্ত্বেও এটা ভেঙে যাচ্ছে না। ভেরা সি রুবিন অবজারভেটরি বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরা, এটা LSST ক্যামেরা ব্যবহার করেই গ্রহাণুটা মানে আইডেন্টিফাই করেছে আর কি। এটার নাম দেওয়া হয়েছে 2025 MN45। এর ব্যাস প্রায় 2300 ফুট, প্রায় 710 মিটার, যেটা বিশ্বের বড় বড় আকাশচুম্বী অট্টালিকার চেয়েও বড়। আর এত বড় হওয়া সত্ত্বেও এটা মাত্র 113 সেকেন্ডে একবার পূর্ণ পাক খায় এবং একবার করে, এবং ভেঙে যায় না। এটা মঙ্গল বৃহস্পতির মাঝে যে আমাদের মেন বেল্ট রয়েছে, মঙ্গল আর বৃহস্পতির মাঝে আমরা জানি আমাদের গ্রহাণু বেল্ট দুটো রয়েছে, একটা মঙ্গল বৃহস্পতি আর একটা ইউরেনাসের পরে, নেপচুনের পরে। তো এখানে এটা হচ্ছে মঙ্গল বৃহস্পতির মাঝখানে রয়েছে, ঠিক আছে, 2025 MN45। এরপরে উইমার ট্রায়াঙ্গল রাজনৈতিক গোষ্ঠীটা কোন তিনটে দেশ নিয়ে গঠিত? দেখো, এটা একটা নিউজে রয়েছে, উইমার ট্রায়াঙ্গল কেন রয়েছে সেটাও বলে দেব। ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এই তিনটে দেশ নিয়ে গঠিত, ঠিক আছে। এখন এই পোল্যান্ড রয়েছে নিউজে, এর সাথে কানেকশনটা কোথায় আমি তোমাদের বলে দিই। দেখো, আমাদের ভারত হচ্ছে রাশিয়া থেকে তেল কেনে, কেমন? আমেরিকা সেটা পছন্দ করে না। এখন রিসেন্ট এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে, সেই হিসাবে আমেরিকা সেটা পছন্দ করে না ভারত রাশিয়া থেকে তেল কিনুক। আমেরিকার মতে রাশিয়া তেল বিক্রি করে টাকা পাচ্ছে, আর সেই টাকা দিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ চালাচ্ছে। সেই জন্য রাশিয়ার থেকে যারা যারা কিনছে, আমেরিকা চাইছে তাদের সেই জায়গাগুলোকে বন্ধ করতে। সেই জন্য তোমরা দেখবে রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল বা ইউরেনিয়াম যে কিনবে যে দেশ, তাদের ওপর খুব বেশি করে শুল্ক চাপানোর চেষ্টা করছে, ইভেন 500% পর্যন্ত সেটা চাপানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই আমাদের ভারতীয় কিছু প্রোডাক্ট যেখানে আমেরিকা 50% শুল্ক বাড়িয়েছে, তোমরা দেখেছো নিউজে রয়েছে এটা। এবার আমেরিকার লক্ষ্য হচ্ছে ভারত যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু এই বিষয়ে পোল্যান্ড কি করছে? ভারতের প্রতি নরম এবং ইতিবাচক মনোভাব দেখিয়েছে। উইমার ট্রায়াঙ্গেল আসলে তিনটে ইউরোপীয় দেশের রাজনৈতিক জোট, ফ্রান্স, জার্মানি আর পোল্যান্ড। এরা ইউরোপের নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া বিরোধী নীতি নিয়ে একসাথে কাজ করে। এটা 1991-এ গঠিত হয়েছিল একটা রাজনৈতিক গোষ্ঠী, যার সদস্য দেশ হচ্ছে এই তিনটে, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড। প্যারিসে আয়োজিত এই গোষ্ঠীর বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রিসেন্টলি অংশগ্রহণ করেছেন, সেই জন্য এটা নিউজে রয়েছে। এরপর বরাক নদী পুনরুজ্জীবনের জন্য পিআরএ অনুশীলনটা কোন রাজ্যের বন বিভাগ শুরু করেছে? দেখো, এখান থেকে আমাদের প্রশ্ন স্ট্র্যাটেজিক একটা চলে আসতে পারে যে বরাক নদী কোথায় রয়েছে।
ঠিক আছে, তো এটা মণিপুরের একটা নদী, মনে রাখো খুব ভালো করে। ঠিক আছে, মণিপুরের যে সেনাপতি ফরেস্ট ডিভিশন রয়েছে, সেনাপতি বন বিভাগ রয়েছে, তো বরাক নদীর জলবিভাজিকা আর ওয়াটারশেড এলাকার পরিবেশ রক্ষায় PRA অর্থাৎ পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল নামক একটা বিশেষ অনুশীলন স্টার্ট করেছে। মানে এটা অ্যাকচুয়ালি কী জিনিস দেখো, সাধারণত কোনো মানে নদী রিলেটেড কোনো প্রজেক্ট করতে গেলে, ঠিক আছে, বা এই ধরনের ওয়াটারশেড এলাকায় কোনো ধরনের প্রজেক্ট করতে গেলে সাধারণত সরকারি প্ল্যান করে, সরকার সেখানে প্ল্যান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরিকল্পনা করে করার চেষ্টা করে যে কিভাবে কি করলে ভালো হয়। কিন্তু PRA ব্যাপারটা হচ্ছে, বা এই পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল সিস্টেমটা হচ্ছে গ্রামের মানুষ, মানে যে জায়গাতে এই জিনিসটা হবে, এই প্রজেক্ট হবে, সেই প্রজেক্টটা করার আগে গ্রামের মানুষের সাথে বা সেখানকার লোকাল অঞ্চলের লোকজনের সাথে আলোচনা করা যে কোথায় সমস্যা হচ্ছে, নদী জঙ্গল বা জমি এইগুলো রিলেটেড যখন সেটা তারা প্রজেক্ট করতে যাচ্ছে সেই জায়গাটার পরিস্থিতি কেমন, সেটা আঞ্চলিক লোকজনের থেকে ভালো করে বুঝে তাদের থেকে একটা রায় নিয়ে যে কি করলে মানে তাদের মঙ্গল হবে, তাদের উন্নতি হবে। অর্থাৎ সরকার নিজেই না সিদ্ধান্ত নিয়ে সেখানকার আঞ্চলিক লোকজনের সাথে আলোচনা করে একটা জায়গাতে আসা আর কি। ওকে, তো গ্রামের মানুষ নিজেরাই তাদের প্রাকৃতিক সম্পদ এবং সমস্যার ম্যাপিং যেখানে করেন সেই সিস্টেম হচ্ছে এই PRA। এটা সেনাপতি জেলার শরণমাই গ্রামে এই পাইলট প্রোগ্রামটা স্টার্ট হয়েছে। এই বরাক নদী সম্পর্কে যদি আমরা দেখি, এটা হচ্ছে মণিপুরের সেনাপতি জেলার লিয়ান কুল্লেন গ্রাম থেকে উৎপন্ন হয়েছে। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা এটা, এবং বরাক নদী মণিপুর আর আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সেখানে মেঘনা নামে পরিচিত হয়। এরপর 2026 সালের বাঘসুমারিতে আন্নামালাই টাইগার রিজার্ভে কোন অ্যাপটা ব্যবহার করা হচ্ছে? আনামালাই টাইগার রিজার্ভে ব্যবহার করা হচ্ছে কোন অ্যাপ? MSTRIPES। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা মানে এই জানুয়ারির ফার্স্ট উইকেই একটা তোমার হচ্ছে মানে সেন্সাস হয়েছে। বড় মাংসাশী প্রাণী এবং হাতি গন্ডারের মতো যেসব প্রাণীগুলো রয়েছে তাদের একটা মানে কি বলবো সমীক্ষা করা হয়েছে। শিকারী প্রাণী যাদেরকে বলা হয় প্রে অ্যানিমালস, সেই প্রে অ্যানিমালসদের একটা সংখ্যা গণনা করা হয়েছে। তো এটা 14ই জানুয়ারি অর্থাৎ 14 জানুয়ারি, মানে আজকে এটার ফাইনাল ডে। এখন তামিলনাড়ু আন্নামালাই টাইগার রিজার্ভ 2026 সালের এই অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন বা বাঘসুমারি যেটা স্টার্ট করেছে, এখানে কি করেছে, বনকর্মীরা কোনো কাগজে তথ্য লেখেনি, এরা সরাসরি এই অ্যাপটা ব্যবহার করেছে MSTRIPES। তো MSTRIPES অ্যাপটা আমাদেরকে মনে রাখতে হবে এটা কি রিলেটেড। এর পুরো নাম হচ্ছে মনিটরিং সিস্টেম ফর টাইগার্স ইনসেন্টিভ প্রোটেকশন অ্যান্ড ইকোলজিক্যাল স্ট্যাটাস। এটা GPS সম্বলিত, এর মাধ্যমে বাঘের পায়ের চাপ, ঠিক আছে, তারপরে মল, এই অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতি এবং বনের গাছপালার তথ্য সরাসরি রিয়েল টাইম আপলোড করা হচ্ছে যাতে ভুলের সম্ভাবনা অনেক কম হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস, তামিলনাড়ুর কোয়েম্বাটুর আর তিরুপ্পুর জেলাতে এই টাইগার রিজার্ভটা রয়েছে। কেমন? এরপর আমরা চলে আসবো অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে স্টিভ স্মিথ কাকে অতিক্রম করেছেন? অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে স্টিভ স্মিথ অতিক্রম করেছেন জ্যাক হবসকে। 2026-এর 6 জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টিভ স্মিথ একটা এই রেকর্ড গড়েছেন এবং তিনি ইংল্যান্ডের ক্রিকেটার জ্যাক হবসকে টপ অ্যাশেজ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। আর জ্যাক হবসের 12টা অ্যাশেজ সেঞ্চুরি রেকর্ড ভেঙে স্মিথ তার 13তম অ্যাশেজ সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই অ্যাশেজ যে এখন স্মিথের আগে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। দেখো স্টিভ স্মিথ 73টা ইনিংসে 3644 রান করেছে, 13টা সেঞ্চুরি। ডন ব্র্যাডম্যান 19টা সেঞ্চুরি সহ 5028 রান। এটা ছিল স্মিথের ক্যারিয়ারে 37তম টেস্ট সেঞ্চুরি। সম্প্রতি প্রকাশিত ICJS 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে কোন রাজ্যের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? এটাও নিউজে রয়েছে, দেখে নাও। উত্তরাখণ্ডের পুলিশ প্রথম স্থান অধিকার করেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB মানে। তো এরা একটা সাম্প্রতিক ড্যাশবোর্ড একটা সামনে এসেছে, যে ড্যাশবোর্ড অনুযায়ী ইন্টার অপারেটেবল
ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ICJS 2.0 র্যাঙ্কিং একটা দিয়েছে ড্যাশবোর্ডে, যেখানে উত্তরাখণ্ড পুলিশ সারা দেশে প্রথম স্থানে রয়েছে। 100-র মধ্যে 93.46 স্কোর করে উত্তরাখণ্ড শীর্ষে রয়েছে। তারপরে হরিয়ানা এবং আসাম রয়েছে। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা প্রকল্প ICJS 2.0, যেখানে মানে যে ড্যাশবোর্ডে আর কি পুলিশ, আদালত, কারাগার, তারপরে ফরেন্সিক ল্যাব, এই সমস্ত কিছুটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আসে। এর মূল নীতি হচ্ছে ওয়ান ডাটা ওয়ান এন্ট্রি। কেস ডায়েরি, চার্জশিট, ইলেকট্রনিক প্রমাণ ডিজিটাল পদ্ধতিতে আদান প্রদান করা, যেটা বিচার ব্যবস্থাকে আরও মানে ফাস্ট করে এবং ট্রান্সপারেন্ট করে, এই ধরনের জিনিসটা এতে হয় আর কি এই প্রকল্পের সাহায্যে। তো 2026 সালের মধ্যে গোটা দেশেই এটা চালু করার একটা লক্ষ্যমাত্রা রয়েছে। যাই হোক, আর SDRF সম্মান দেখো, প্রয়াগরাজ মহাকুম্ভ 2025, এটা আমরা আগে দেখেছিলাম একবার, তোমাদের সাথে আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে, যে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025-এ অসামান্য সেবার জন্য উত্তরাখণ্ডের স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স সাহায্য করেছিল। তো সেটা জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে মেনলি। এবার 111 জন সদস্যের একটা দল ছিল সেটা, যে দলটা এই সঙ্গম এলাকায় জলপথে উদ্ধার কাজ আর পুণ্যার্থীদের সেবাতে নিয়োজিত ছিল, যার জন্য এর র্যাঙ্কটা আর কি ফার্স্টে এসেছে। আচ্ছা, এইবারে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কোষে গ্যাসের চলাচলের প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন, আর ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের শিল্পের নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, POP। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের একমাত্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাচারাল সাইট কোনটা, আর পশ্চিমবঙ্গের কোন দুটি রামসার ওয়েটল্যান্ড অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 13 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? জানুয়ারি 2026-এ কর্ণাটক সঙ্গীতের সর্বোচ্চ স্বীকৃতি হিসাবে বিবেচিত সঙ্গীত কলানিধি পুরস্কারে কে ভূষিত হন? RK শ্রীরামকুমার। সাগর দ্বীপকে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেটার নাম কি? গঙ্গাসাগর সেতু। আসামের কোন প্রবীণ বিজেপি নেতা উত্তর পূর্বে ডানপন্থী রাজনীতির প্রতিকৃত হিসাবে পরিচিত, যিনি 94 বছর বয়সে মারা গেছেন? কবীন্দ্র পুরকায়স্থ। সম্প্রতি পাকিস্তানের প্রত্নতাত্ত্বিকরা তক্ষশিলার কাছে বীর মাউন্ডে 2000 বছরের পুরানো কুষাণ সাম্রাজ্যের মুদ্রা আবিষ্কার করেছেন। এই মুদ্রাগুলো কোন কুষাণ শাসকের রাজত্বকালের? বাসুদেব। রিলায়েন্সের পানীয় জলের ব্র্যান্ড এর ক্যাম্পাসিওরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ বচ্চন। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দিউতে, ঘোগলা বিচে। PWL সিজন 5 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে? নয়ডা ইনডোর স্টেডিয়াম। 2026 সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে স্মার্ট গ্রিন অ্যাকোয়াকালচার ফার্ম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম সুবিধার উদ্বোধন করেছে? তেলেঙ্গানা। মার্কিন বাহিনীর হাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মানে আটক করার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কে হয়েছেন? ডেলসি রদ্রিগেজ। ভারতের কোন গ্রাম অরুণাচল প্রদেশে অবস্থিত 2026 সালের দেশের প্রথম সূর্যোদয় আলো প্রভাত ভোরের নৃত্য নামক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে? ডং। কোন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রাক্তন সভাপতি 81 বছর বয়সে পুনেতে মারা গেছেন? সুরেশ কালমাদি। খুদবাত ই মোদি বইটা কোন ভাষায় অনুবাদ এবং সংকলন করা হয়েছে? উর্দু। তো এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। নলেজ অ্যাকাউন্টে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। আজকে একটু লেট হয়েছে আমার, কিন্তু প্রতিদিন সকাল 6টাতে আপডেট দেওয়া হয় নলেজ অ্যাকাউন্টে কারেন্ট অ্যাফেয়ার্সের।
যেটা তোমাদের ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, ডাব্লিউবিটেট, এসএসসির সমস্ত পরীক্ষা এবং রেলের সমস্ত পরীক্ষা, বিশেষ করে এই দুটো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রচুর আসে, তো এগুলোর জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও জিকে, অঙ্ক, ইংরাজি, রিজনিংয়ের ক্লাস তোমরা রেগুলার এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতে করতে চাইলে টেলিগ্রামে যুক্ত থাকো, ওখান থেকে তোমরা জানতে পারবে কখন কোন ক্লাস হচ্ছে। আর পিডিএফ বা কোর্স রিলেটেড কোনো ইনফরমেশান তোমরা সমস্তটাই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে। এই রিলেটেড কিছু জানার থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।